আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি নাদিরা আশরাফ। শুরুতেই বিআইবি কেবল সংবাদ শিরোনাম। দেশে করোনায় আরও 112 মৃত্যু। সমন্বয়হীনতার কারণেই সংক্রমণ ঊর্ধ্বমুখী অভিমত বিশেষজ্ঞদের। কঠোর বিধিনিষেধে বন্ধ থাকবে সব অফিস। আগামী মাস থেকে ব্যাপক হারে করোনার টিকা দেওয়া হবে জানালেন প্রধানমন্ত্রী। সংসদে আগামী অর্থ বছরের অর্থ বিল পাস, বাজেট পাস কাল। মেয়র তাপসের প্ররোচনায় তার বিরুদ্ধে দুদকের তৎপরতার অভিযোগ খোকনের। বিচারাধীন বিষয়ে মন্তব্যে অস্বীকৃতি তাপসের, অভিযোগ নাকচ দুদকের। স্বার্থের দ্বন্দ্বে সংসদে পৌঁছেছে রাজনৈতিক নেতা ও আমলাদের বিরোধ। ধারণা সিপিবি সভাপতির, নেতাদের উপর আস্থাহীনতায় এই পরিস্থিতি, বলেছেন আবু আলম শহীদ খান। মগবাজারের বিস্ফোরণ স্থল থেকে আরও একজনের মরদেহ উদ্ধার। অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে অজ্ঞাতদের বিরুদ্ধে পুলিশের মামলা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। করোনায় গত 24 ঘন্টায় মারা গেছেন 112 জন। এ নিয়ে দেশে করোনায় মারা গেলেন 14,388 জন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের অভিযোগ, সরকারের সমন্বয়হীনতার কারণে বাড়ছে মৃত্যু ঝুঁকি। লকডাউন কার্যকর করা না গেলে সামনের দিনে আরও ভয়াবহ পরিস্থিতি হতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবারের তুলনায় শনাক্তের সংখ্যা কমেছে। 31,982 জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে 7,666 জন। এ নিয়ে মোট শনাক্ত 9,04,436 জন। সবশেষ হিসাবে মৃত্যুর হার 1.59%, শনাক্তের হার 23.97 এবং সুস্থতার হার 89.75%। লকডাউনের বিষয়ে এক এক সময় সরকার এক এক ধরনের সিদ্ধান্ত নিচ্ছে বলে অভিযোগ করেন গণস্বাস্থ্য মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মেজবাউদ্দিন আহমেদ। রিক্সা চলবে, গাড়ি চলবে, স্কুটার চলবে, শুধু বড় বাস চলবে না। এটা আরও আমার ভয় ক্ষতি হয়েছে। বড় বাসগুলি চললে লোকগুলি একটা স্পেস রেখে তারা স্বাচ্ছন্দ্যে ঢাকা ত্যাগ করতে পারতো। সেই জায়গায় হয়েছে কি, ছোটো মাইক্রো বাস বা ছোটো ট্রাকে করে বস্তাবন্দি হয়ে তারা যাচ্ছে। কোনো হচ্ছে না, স্পেসিং হচ্ছে না, ফেস মাস্ক নাই। এদিকটা খুবই আমার কাছে মনে হয়। এবং ঢাকা শহর থেকে গ্রামে গিয়ে তারা সাফার করবে, আবার ওই অবস্থায় তারা আবার ঈদের পরে হয়তো ফিরে আসবে ঢাকা শহরকে, আবার দ্বিতীয়বার তারা ইনফেক্ট করবে। সমন্বয়হীনতার অভিযোগ এনে এই চিকিৎসক অবিলম্বে কার্যকর লকডাউন দেওয়ার কথা বলেন। আমার কাছে মনে হয় প্রচণ্ড সমন্বয়হীনতা হচ্ছে দেশে। কারণ যারা এটা এক্সপার্ট কমিটি, ওনারা যেটা বলছেন যে 15 দিনের জন্য পুরোপুরি শাটডাউন যাকে বলে, এবং তাতে সমস্ত কিছু বন্ধ থাকবে। কিন্তু হয়েছে কি, 7 দিনের হয়েছে লকডাউন, এবং অনেক কিছু খোলা রাখার করে গার্মেন্টস খোলা থাকবে, অফিস সহ কিছু খোলা থাকবে, ব্যাংক কিছু খোলা থাকবে। এতে হবে না, এতে আবার ব্যর্থতাই পর্যবেসিত হবে। যেভাবে বাড়ছে আমার মনে হয় আরও বাড়ার দিকে যাবে এটা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। করোনার বিস্তার ঠেকাতে রাজধানী সহ সারা দেশে চলছে লকডাউনের দ্বিতীয় দিন। একদিকে সরকারি বেসরকারি অফিস খোলা, অন্যদিকে গণপরিবহন বন্ধ। জরুরি প্রয়োজনে বের হয়ে যানবাহন না পেয়ে অনেকেই পড়েন চরম ভোগান্তিতে। ভ্যান, পিকআপ আর মাইক্রোবাসে অতিরিক্ত ভাড়ায় গন্তব্যে যাচ্ছে মানুষ। মঙ্গলবার লকডাউনের দ্বিতীয় দিনে রাজধানীর চিত্র এটি। সারি সারি ব্যক্তিগত গাড়ি, কোথাও কোথাও তীব্র যানজট। যদিও রাইড শেয়ারিংয়ে রয়েছে নিষেধাজ্ঞা, কিন্তু অফিসে পৌঁছতে হবে বলে বাইক চালকের সাথে ভাড়া কন্ট্যাক্ট করলেও বিপত্তি বাধে পুলিশ চেকপোস্টে। রাইড শেয়ার পাঠাও বা যারা আছে তাদেরকে আমরা প্রথমে ওয়ার্নিং দিচ্ছি, নামিয়ে দিচ্ছি, ক্ষেত্রে বিশেষে আমরা মামলাও দিচ্ছি। সর্বনিম্ন মামলা আমাদের 1,000 টাকা মোটর সাইকেলে, আর প্রাইভেট কারের সর্বনিম্ন মামলা হচ্ছে 3,000 টাকা। সরকার লকডাউন দিয়েছে কিন্তু অফিস আদালত তো খোলা রাখছে। স্যার আমি আর করবো না স্যার, মাফ করবেন স্যার। এখন একটা 1500 টাকার 1,000 টাকা মামলা দিলি স্যার আমাকে অনেক সমস্যা হবে স্যার। সকালে গাবতলী এলাকায় প্রাইভেট কার, হালকা যানের পাশাপাশি বেশ কিছু বাসও দেখা যায়। বাসগুলোর বেশিরভাগ যাত্রী সাভার, আশুলিয়া সহ আশপাশ এলাকার গার্মেন্টস ও বিভিন্ন শিল্প কারখানায় কর্মরত। ঢাকার পূর্ব প্রান্তের প্রবেশমুখ সাইনবোর্ড এলাকায় পরিবহন না পেয়ে অনেকেই হেঁটে গন্তব্যে ছুটছেন, কেউ আবার ঝুঁকি নিয়ে চড়ে বসছেন পিকআপ ভ্যানে। চাঁদপুর যাইতে আগে 250 টাকা, এখন
প্রায় 800-900 টাকার মতো লাগবে। লকডাউন যদি হয় লকডাউনের মতো লকডাউন করতে বলেন, আর যদি লকডাউনের মতো না করতে পারে তাহলে এই লকডাউনের কোনো মানে হয় না। আমি সিএনজির জন্য অপেক্ষা করছি কিন্তু সিএনজি পাচ্ছি না। বৃহস্পতিবার ভোর 6টা থেকে 7 জুলাই রাত 12টা পর্যন্ত আসছে কঠোর লকডাউন। লকডাউনে একদিকে অফিস আদালত খোলা, অন্যদিকে গণপরিবহন বন্ধ। জীবন এবং জীবিকার তাগিদে ঘর থেকে বের হচ্ছে মানুষ, কেউ ফিরছেন ঢাকায়, আবার কেউ ছাড়ছেন ঢাকা। এইসব যানবাহনে গাদাগাদি করে এমন যাত্রা কতটা সংক্রমণ প্রতিরোধে ভূমিকা পালন করবে সেটি এখন দেখার বিষয়। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, করোনার টিকার ব্যবস্থা হয়ে গেছে। জুলাই মাস থেকেই বিভিন্ন উৎস থেকে তা আসা শুরু হবে, তাই শিগগির শুরু করা হবে গণহারে ভ্যাকসিন কার্যক্রম। সংসদে এসব জানিয়েছেন প্রধানমন্ত্রী। অপরদিকে বাংলাদেশের জন্য মঙ্গলবার 2021-22 অর্থ বছরের বাজেটের উপর সাধারণ আলোচনা হয় সংসদে। আলোচনায় অংশ নিয়ে বাজেটের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানান, টিকা নিয়ে দুশ্চিন্তার অবসান হচ্ছে। যত টাকায় লাগুক সবাইকে দেওয়া হবে করোনার টিকা। বর্তমানে আল্লাহর রহমতে আমাদের ব্যবস্থা হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা হবে না। চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র সহ যেখান থেকে সব ভ্যাকসিন উৎপাদনকারী দেশ সকলের সাথে এবং কোম্পানির সাথে আমাদের যোগাযোগ অব্যাহত আছে এবং আমরা আশা করি এই জুলাই মাস থেকেই আরও ভ্যাকসিন আসবে এবং ব্যাপকভাবে আমরা ভ্যাকসিন প্রদান শুরু করব। আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি যে সরকার দেশের সকল নাগরিককে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান নিশ্চিত করবে। এই লক্ষ্যে প্রয়োজনীয় ভ্যাকসিন সংগ্রহের জন্য যত টাকাই লাগুক না কেন আমরা সে টাকা দেব। প্রধানমন্ত্রী বলেন, করোনার মধ্যে গতিশীল আছে অর্থনীতি। আশা প্রকাশ করেন, গণটিকা শুরুর মাধ্যমে দ্রুত স্বাভাবিক হবে দেশের পরিস্থিতি। আগামী অর্থ বছরতে আমরা করোনা ভাইরাসের গণটিকা কার্যক্রম পুনরায় শুরু করতে যাচ্ছি, যার ফলে অর্থনীতি দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, কর্মসংস্থানের সুযোগ আরও বৃদ্ধি পাবে। এই সকল কার্যক্রম বাস্তবায়ন করলে আমরা মনে করি দারিদ্র্য বিমোচন সহ অন্যান্য আমাদের যে লক্ষ্য উন্নয়নের, সে লক্ষ্যটা আমরা অর্জন করতে সক্ষম হব। দ্রুত সময় শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে আশার কথা শোনান প্রধানমন্ত্রী। এমনকি স্কুল থেকে শুরু করে এবং তার উচ্চশিক্ষা যায় সকলেই যাতে ভ্যাকসিন পায় এবং দ্রুত যেন আমরা স্কুল খুলতে পারি বা শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারি, সেই ব্যবস্থাটাও আমরা নেব। কারণ আমরা জানি যে স্কুল না থাকাতে ছেলে মেয়েদের খুবই কষ্ট হচ্ছে, সেদিকে বিবেচনা রেখে আমরা এই ব্যবস্থা নিচ্ছি। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, বাজেট বাস্তবায়নে সক্ষম হবে সরকার। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। কালো টাকা বিনিয়োগের বিশেষ সুযোগ অব্যাহত রেখে সংসদে পাশ হয়েছে 2021-22 অর্থ বছরের অর্থবিল। নির্দিষ্টকরণ বিল পাশের মধ্য দিয়ে আগামীকাল পাশ হবে আসছে বছরের বাজেট। মঙ্গলবার অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল সংসদে অর্থবিল পাশের প্রস্তাব করলে তা কণ্ঠ ভোটে পাশ হয়। তবে অর্থবিলে ছোটখাটো কিছু পরিবর্তন আনা হয়েছে। অর্থবিলে মোবাইল ব্যাংকিং সেবার কর্পোরেট কর কমানো হয়েছে। মোবাইল ব্যাংকিং সেবার কর্পোরেট কর প্রস্তাবিত বাজেটে ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের মতো পুঁজি বাজারে তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে 37.50% এবং তালিকা বহির্ভূত কোম্পানির ক্ষেত্রে 40% করা হয়েছিল। তবে জাতীয় রাজস্ব বোর্ডের সুপারিশে তা কমিয়ে 30% করা হলো। শর্ত শিথিল করা হয়েছে শিল্পের কাঁচামাল ক্রয়ে ক্রস চেকে লেনদেনের। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সারা দেশে 1 জুলাই ভোর 6টা থেকে 7 দিনের কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে। রাতে তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে এই কথা জানানো হয়েছে। এই 7 দিন জনসাধারণও যানবাহন চলাচল এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ সময় জরুরি পরিষেবা এবং জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আগামীকাল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা সম্পর্কিত বিস্তারিত তথ্য সম্বলিত প্রজ্ঞাপন জারি করা হবে। দুদকের কর্মকাণ্ড ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের প্ররোচনায় বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র মোহাম্মদ সাইদ খোকন। তার পরিবারকে অপমান ও লাঞ্ছিত করার জবাব ঢাকাবাসী দেবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। কোনো দলাদলি প্ররোচনায় দুদককে না জড়ানোরও পরামর্শ তার। দুদকের আবেদনের প্রেক্ষিতে নিজের প্রতিষ্ঠান ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দের প্রতিক্রিয়া জানাতে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র মোহাম্মদ সাইদ খোকন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, দুর্নীতি দমন কমিশনের এহেন কর্মকাণ্ড তাপসের প্ররোচনায় সংগঠিত হয়েছে। ব্যাংক অ্যাকাউন্ট জব্দের প্রক্রিয়া ও এর বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। দুর্নীতি দমন কমিশন
তদন্ত করতেই পারে, কিন্তু কারো প্ররোচনায় কোনো দলাদলিতে নিজেকে দুর্নীতি দমন কমিশন জড়াবে একজন নাগরিক হিসেবে আমি এটা প্রত্যাশা করি না। মানবিক কারণে ব্যাংক অ্যাকাউন্টগুলো চালুর অনুরোধ করেন তিনি। পাশাপাশি হুঁশিয়ারি দেন 1 শতাব্দীর বেশি সময় ধরে রাজনীতি করা তার পরিবারের অপমান ঢাকাবাসী বা প্রধানমন্ত্রী মেনে নেবেন না। এই তাপসকে বলি, কত পার্সেন্ট ভোট পেয়েছেন এই শহরের মানুষ জানে। যাই হোক ক্ষমতায় আছেন, মানুষের কাজ করেন। আরে ভাই, ঢাকার মরা লাশটার উপর তো ট্যাক্স বসিয়ে দিয়েছে, কিভাবে ঢাকাবাসী ভালোবাসা আশা করে? আপনার ব্যর্থতার দায় ঢাকার জন্যে আর মানুষ পান নাই। বারবার শুধু আমার উপরেই, বারবার শুধু আমার উপরেই। কেন কেন? সংবাদ সম্মেলনের বিভিন্ন পর্যায়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। আজকে এই সময় দেখবার জন্যে, আজকে এই অবস্থা কি দেখবার জন্যে আন্দোলন সংগ্রাম করেছিলাম, আমরা জীবন দিয়েছিলাম। আজকে কি এই সময় দেখবার জন্যে? জাতির বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই আমার ভাইরা, বিচার আপনারা করবেন। কারো ব্যর্থতা ঢাকবার জন্যে আরেকজনের মাথায় কালিমা লেপন করে দেবেন, আমরা এটা মেনে নিতে পারি না। আইনি মোকাবেলা করব, সাথে সাথে ঢাকাবাসীকে নিয়ে প্রয়োজন হলে আরেকবার সংগ্রাম হবে। দায়িত্ব থাকাকালে মানবিক কারণে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন বলে দাবি করেন সাবেক এ মেয়র। আরে বড় হওয়ার স্বপ্নে কি সাইদ খোকন বাধা নাকি? তুমি বড় হতো আমার কি? আমাকে মেরে বড় হতে হবে নাকি? হ্যাঁ, যে দায়িত্ব পাইছো মিয়া ওইটা পালন করো। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। বিচারাধীন বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এক প্রেস বিজ্ঞপ্তিতে ব্যারিস্টার তাপস জানান, ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র মোহাম্মদ সায়েদ খোকনের প্রতিষ্ঠান ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসেব জব্দের বিষয়টি আদালত ও দুর্নীতি দমন কমিশন সংশ্লিষ্ট। বিচারাধীন কোনো বিষয়ে কোনো ধরনের বক্তব্য বা প্রতিউত্তরে তিনি নিরুৎসুক বলে জানান ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এর আগে দুদকের কর্মকাণ্ড ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের প্ররোচনায় বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র মোহাম্মদ সায়েদ খোকন। এদিকে সায়েদ খোকনের অভিযোগের জবাবে দুর্নীতি দমন কমিশনের সচিব ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার বলেছেন, দুদক কখনো প্রভাবিত নয়। দুদক স্বাধীন সংস্থা, তার নিজের প্রয়োজন অনুযায়ী কাজ করে, কারো দ্বারা প্রভাবিত হয় নাই, কখনো হয় না। দুদক সবসময় সবার স্বার্থ রক্ষা করে কাজ করে, ওটা প্রয়োজন হলে সে তার স্বার্থ রক্ষা করবে সবসময়। দুদক মানুষকে অযথা একচেটিয়া একদিক থেকে কোনো কিছু করে, তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হওয়া অভিজ্ঞতাগুলো সব সময় মতো করবে অবশ্যই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সচিব পুলিশ যে সংসদের ভাগ্যবিধাতা, সেখানে সংসদ সদস্যের উপরে আমলারা থাকবেন, এরকমই তো হওয়ার কথা। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন, দেশের রাজনীতি নেই। শেষ বসে তাদের কলঙ্কের তিলক কপালে পড়ছে ভোট চুরির এমপি। যে দেশের সচিবরা, যে দেশের পুলিশরা আজকের সরকার এই পার্লামেন্টের ভাগ্য বিধাতা, কর্তৃত্ব তো তারাই করবে। কারণ তারা পাপ করছে, সেই পাপের ফসল আজকের পার্লামেন্ট। দিনের ভোট রাতে হয়েছে, এটা কারা করেছে? যে পুলিশ রাত্রেবেলা চোর করে, সেই পুলিশ কিন্তু নিজেই ভোট চুরি করছে। আজকে পুলিশের অবস্থানটা কোথায় গিয়ে দাঁড়াইছে? নৈতিকতার জায়গা থেকে পুলিশের মেরুদণ্ড আছে? তারা সোজা গলায় কথা বলতে পারবে? বলতে পারে লাঠির জোরে। এখন প্রশাসন বলেন, আর এই সরকার বলেন, শেখ হাসিনা বলেন, এরা সবাই কিন্তু পরস্পরের দ্বারা ব্ল্যাকমেইলড।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নিজেদের ব্যর্থতা এবং জনবিচ্ছিন্নতা আড়াল করতে নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ সকালে তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে কথা বলেন ওবায়দুল কাদের। আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে পশুবাহী যানবাহন চলাচলের জন্য সকল প্রস্তুতি নিয়ে রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বিরোধী দল অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীজন, কিন্তু মুখে রাষ্ট্র কাঠামো কিংবা গণতান্ত্রিক ব্যবস্থার কথা বললেও বিএনপি নিজেরাই নির্বাচন থেকে দূরে সরে যাচ্ছে। তারা নিজেদের ব্যর্থতা, জনবিচ্ছিন্নতা আড়াল করতে, নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে প্রতিনিয়তই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। রাজনৈতিক নেতা ও আমলাদের স্বার্থে দ্বন্দ্বে তা সংসদ পর্যন্ত পৌঁছেছে বলে মনে করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। আর নেতাদের উপর আস্থাহীনতার কারণেই সরকার প্রধান আমলাদের দিকে ঝুঁকেছেন বলে মন্তব্য করেছেন সাবেক সচিব আবু আলম শহীদ। জনগণের আস্থা ফিরে পেতে রাজনৈতিক নেতাদের কাজ করার পরামর্শ দেন তিনি। আবার উত্তপ্ত সর্বোচ্চ আইনসভা। এবার আলোচনায় সরকারের উচ্চ পর্যায়ের নেতা ও আমলাদের অবস্থান নিয়ে। করোনাকালে জেলাওয়ারি ত্রাণ বিতরণ সহ সার্বিক কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব আমলাদের দেওয়ায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন সাংসদরা। বলেন, সাংসদেরা সচিবদের উপরে আছে, সেইখানে তাদের থাকা উচিত। সাবেক সচিবরাও বলছেন, ওয়ারেন্ট অব প্রেসিডেন্ট অনুযায়ী সাংসদেরা সচিবদের উপরেই সম্মানিত হবেন। তবে এই বিতর্কে স্বভাবতই প্রশ্ন উঠতে পারে উচ্চ পর্যায়ের নেতাদের উপর সরকার প্রধানের আস্থা নিয়ে। মাননীয় প্রধানমন্ত্রী সম্ভবত তার সিনিয়র নেতাদের উপরে তেমন আস্থা বা বিশ্বাস রাখতে পারছেন না, এবং তার যে পার্লামেন্ট সদস্যরা আছেন তাদের উপরে তার তেমন আস্থা বা বিশ্বাস নেই, এবং তার যে মন্ত্রিসভার সদস্যরা আছেন তাদের উপরেও হয়তো তিনি আস্থাটা রাখতে পারছেন না। সিপিবির এই সর্বোচ্চ নেতা বলছেন, সাংসদ ও সচিবদের নৈতিক অবক্ষয়ের কারণেই চড়া মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষকে। জনগণের সমর্থনের উপরে নির্ভর করে রাষ্ট্র পরিচালনা করছেন, তাকে ক্ষমতায় থাকতে হচ্ছে সামরিক, বেসামরিক, আমলাতন্ত্র এবং বিদেশি প্রভুদের সন্তুষ্ট করার মাধ্যমে। সুতরাং যাদের উপরে তার ক্ষমতা স্থায়িত্ব নির্ভরশীল, তাদেরকে সন্তুষ্ট করা ছাড়া তো সরকারের আর কোনো উপায়। এদিকে স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলছেন, এমন দ্বন্দ্ব দেশের সুশাসনের জন্য হুমকি। এটা একটা প্রকারান্তরে সরকারকে, প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করা হয়েছে। জনপ্রতিনিধি শুধু 350 জন এমপি না, জনপ্রতিনিধি বললে 62,000 লোকাল গভর্নমেন্টের নির্বাচিত প্রতিনিধি দেশে আছেন। এর আগে 2006 সালে সাংসদদের চেয়ে আমলাদের বেতন বেশি হওয়ায় তুমুল আলোচনা সৃষ্টি হয়েছিল সর্বোচ্চ এই আইনসভায়। মামুন আব্দুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। মগবাজার বিস্ফোরণের 2 দিন পর ভবনটির নিচতলা থেকে নিরাপত্তা কর্মী হারুনুর রশিদের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এদিকে ঘটনায় 8টি প্রাণহানিতে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করেছে। সিটিটিসি প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, বিস্ফোরণে কোনো এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি পাওয়া যায়নি, তবে এখনও ভবনটির ভিতরে 12% গ্যাসের উপস্থিতি রয়েছে। রবিবার সন্ধ্যার ভয়াবহ বিস্ফোরণের পর থেকে নিখোঁজ ছিলেন ভবনটির নিরাপত্তা কর্মী হারুনুর রশিদ। তার মেয়ে হেনা দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন বাবার সন্ধানে। মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস কর্মীদের ধ্বংসস্তূপে তল্লাশি চালানোর অনুরোধ করেন। পরে বিকেলে ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের নিচতলার সিঁড়ির নিচের কক্ষ থেকে হারুনের লাশ উদ্ধার করেন। এই ধ্বংসস্তূপের মধ্য থেকে আরেকটি মরদেহ পাওয়া গেছে। এই মরদেহটি এই বিল্ডিংয়ের যে কেয়ারটেকার ছিল সেই হারুন সাহেবের বলে তার মেয়ে চিহ্নিত করেছে। যেগুলো ডেব্রিজ আছে আমরা ডেব্রিজ সরানোর কাজ করতেছি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ডিজি মহোদয় না বলা পর্যন্ত আমরা কাজ চালিয়ে যাব। ডগ স্কোয়াড কিন্তু কোনো জীবন্ত অথবা মৃত লোকও কিন্তু শনাক্ত করতে পারে। তো ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের এই ডগ স্কোয়াডও আমরা আনছি, আমরা তাদেরকে দিয়ে সার্চ করাবো। মগবাজারে ভবন বিস্ফোরণের ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে এক দুঃখী পিতা, একজন স্বামী মোহাম্মদ সুজন, যার স্ত্রী কন্যা এই ঘটনায় প্রাণ হারান। এখনো হাসপাতালে কাতরাচ্ছে শ্যালক। বাসা যায় ওদেরকে পানি পরাইস,
লাশ পাইছি পরে টাকা বেরিয়ে গেল পাইছি আমার হাতের উপর মারা গেছে আমিও কিছু বলবো না ভাই। এই ঘটনায় অজ্ঞাতদের আসামি করে রমনা থানায় মামলা দায়ের করেছে পুলিশ। তদন্তে ভবন মালিক, ভাড়াটিয়া সহ যে কারো গাফলতি পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। আনলাইসেন্সড বা আনঅথরাইজড কোনো কানেকশন ছিল কিনা গ্যাস বা বিদ্যুৎ বা অন্যান্য বিষয়ের, বা তারা এখানে যে সমস্ত মালামাল নিয়ে ব্যবসা করছিলেন সেগুলো মজুদ বা পরিচালনার ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বা অবহেলা ছিল কিনা। কারণ এটা অনেক বড় ধরনের দুর্ঘটনা, অনেকগুলো প্রাণহানি হয়েছে এবং প্রায় অর্ধশতাধিক মানুষ এখানে আহত হয়েছে, এগুলো আমরা দেখছি। মঙ্গলবার সকালে তিতাস গ্যাসের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে গেলেও গণমাধ্যমকে এড়িয়ে যান। আপনারা এখানে পরিদর্শন করে কি পেয়েছেন? আমাদের আরেকজন আছে, ওনার সাথে আপনারা প্রত্যেকই দেখাচ্ছেন আমাকে অবস্ট্রাকশন করেন না, হ্যাঁ আমাকে কাজ করতে দেন, আমি কিছু কাজ করতে। পুলিশের বিস্ফোরক বিশেষজ্ঞরা ভবনটিতে গ্যাসের উপস্থিতি পেয়েছে, তবে এত বড় বিস্ফোরণ হলেও কোথাও কোনো পোড়া চিহ্ন মেলেনি, কোনো কিছুতেই অগ্নিসংযোগ হয়নি। আমরা এখানে গ্যাসের মিক্সচার পেয়েছি 12% 12 to 13%। কোনো আইডির কোনো অস্তিত্বই নাই, এই বিস্ফোরণের সাথে আইডির কোনো সম্পর্ক নাই। ফায়ার সার্ভিস ও ওয়াসার লোকজন ভবনটির বিভিন্ন জায়গায় সোয়ারেজ লাইনে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করেছে। বিভিন্ন সংস্থা ব্যস্ত ছিল আলামত সংগ্রহেও। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। বাঙালি জাতি গঠন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম, গত 100 বছরের সমস্ত আন্দোলন সংগ্রামের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে গত দশকেও সেনা সমর্থিত সরকার থেকে আবার গণতন্ত্রে ফেরা বাঙালির অধিকার আদায়ের সূতিকাগার এই বিশ্ববিদ্যালয়। সম্প্রতি মধ্যবিত্ত বাঙালির চাকরির বৈষম্য দূর করা কোটা আন্দোলনে সফলতার মধ্য দিয়ে শতবর্ষ ধরে এই বিশ্ববিদ্যালয় তার অধিকার আদায়ের ঐতিহ্য ধরে রেখেছে। প্রতিষ্ঠার পর পূর্ববঙ্গের মানুষের জ্ঞানগত মুক্তির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূচনা হয় বুদ্ধির মুক্তি আন্দোলনের। জ্ঞান আর চিন্তা জগতের এই চর্চাই 2 দশক পরে ভাষার উপর আক্রমণ প্রতিরোধে দাঁড়ায়। বাঙালির স্বাধিকারের বীজ ভাষা আন্দোলনের সূচনাও এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ভাষার অধিকার আদায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে জাতির অধিকার আদায়ের বাতিঘর হিসেবে প্রতিষ্ঠা করে। এরপর শিক্ষা আন্দোলন থেকে 69-এর গণ অভ্যুত্থান হয়ে স্বাধীনতা সংগ্রাম, সব ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখে এই বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু আমাদের জ্ঞান নির্মাণের জন্য এবং শিক্ষা বিস্তারের ক্ষেত্রে অসাধারণ কৃতিত্বের অধিকারী। সঙ্গে সঙ্গে কেবলমাত্র বিমূর্ত শিক্ষা গ্রহণ এবং জ্ঞান অর্জনেই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তার বীর ছাত্র সমাজ সীমাবদ্ধ ছিল। তারা এই দেশের জনগণের সার্বিক স্বার্থ এবং জাতির আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য সামাজিক, সাংস্কৃতিক এবং সবিশেষ রাজনৈতিক যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ এগিয়ে এসেছে। স্বাধীনতা পরবর্তী গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তি অর্জনে নানা দাবি দাওয়া আদায়ে উচ্চকণ্ঠ ছিল এই বিশ্ববিদ্যালয়। নতুন রাষ্ট্রের উপর চেপে বসা স্বৈরাচার হটাতে 90-এর আন্দোলনেও নেতৃত্বদায়ী ভূমিকা রাখে ঢাকা বিশ্ববিদ্যালয়। বটতলা কিন্তু সবসময় এদেশের গণমানুষের কথা বলেছে এবং আমরা 90 সালে আমরা খেয়াল করেছি আমাদেরকে যখন বিভিন্ন প্রলোভন দেওয়া হয়েছে, তাই না, তখন কিন্তু ছাত্ররা আরও বেশি আমাদেরকে, ঢাকা ইউনিভার্সিটি আমাদেরকে একতাবদ্ধ, ঐক্য এবং লোভ লালসার প্রতি না গিয়ে মানে নীতির পথ অবিচল থেকে এরশাদকে অবর্থনের কথা বলেছে এবং আমরা সেখানে জিয়াদের লাশে আমরাই শপথ নিয়েছিলাম। জাতীয় রাজনৈতিক অঙ্গনে বিতর্ক ছিল, এটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সঙ্গে বেগম খালেদার বিতর্ক ছিল, আজকে যে বিতর্ক তখনও সেটা ছিল, কিন্তু তারপরও ছাত্র অঙ্গন কিন্তু একতাবদ্ধ হয়ে সেই সময় এরশাদের সেই 9 বছরের মাথায় তাকে পরাস্ত করতে বাধ্য করেছিল। এরপর গণতান্ত্রিক যুগেও নবীন গণতন্ত্রের নানা দুর্বলতা কাটাতে সব সময় সোচ্চার ছিল এই বিশ্ববিদ্যালয়। সবশেষ গত দশকে সেনা সমর্থিত জরুরি সরকার থেকে গণতন্ত্রে ফেরার আন্দোলনেও সূচনা ঘটে এই বিশ্ববিদ্যালয় থেকেই। 2007 ওই একই রকম আমরা যখন কেউ কথা বলতে পারছে না, এই যে গণতন্ত্রহীনতার মধ্যে বসবাস, এইটাতে সারা জাতি যেমন হাসপাস করছিল,
ঢাকা বিশ্ববিদ্যালয় সেই একই রকমভাবে আশ্বাস করছিল এবং জাতি মুখিয়েছিল যে কখন এইটার একটা প্রতিবাদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসবে। শুধু রাজনীতির ক্ষেত্রে নয়, জাতীয় ক্ষেত্রে নানা বৈষম্যের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে বরাবরই সোচ্চার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে নিকট অতীতেও এই প্রমাণ রেখেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ। এরকম 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, তারপরে নিরাপদ সড়ক আন্দোলন, এই আন্দোলনগুলোতেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছে। আমরা সর্বপ্রথম এই আন্দোলনের যে যৌক্তিক দাবি, এই দাবিগুলো সরকারের কাছে উত্থাপন করেছি। মানুষ মনে করে যে যেহেতু এটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উত্থাপিত হয়েছে, তার মানে এটা অবশ্যই যৌক্তিক এবং এটা সরকার একসময় মেনে নিতে বাধ্য হবে। দলীয় লেজুর ভিত্তির বাইরে এসে আমাদের একটি ন্যায়নিষ্ঠার রাজনীতি করতে হবে, নিরপেক্ষ রাজনীতি করতে হবে, তাহলে এখান থেকে ভালো কিছু প্রত্যাশা করা সম্ভব। শিক্ষা গবেষণার পাশাপাশি জাতীয় স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় গত 100 বছর ধরে এই ভূমিকা রেখে চলছে। রুকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। 40 লাখ গার্মেন্টস কর্মীকে ছুটি দিলে তারা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে। এতে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা করে লকডাউনে মালিকরা গার্মেন্টস খোলা রাখতে চান বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সচিবালয়ের রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির মধ্যে চুক্তি সই অনুষ্ঠানে এই তথ্য জানান তিনি। ছুটি শেষে গার্মেন্টস কর্মীরা ফিরে আসার সময় করোনার সংক্রমণ নিয়ে ফিরে আসতে পারে বলে মালিকদের আশঙ্কার কথা জানান তিনি। এছাড়া ঈদ উপলক্ষে বেতন বোনাস চালু রাখতে মালিকরা গার্মেন্টস খোলা রাখতে চায় জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, গার্মেন্টস শিল্পে কর্মরতদের করোনা সংক্রমণের হার অর্ধেকের কম। শিল্প কারখানায় স্বাস্থ্যবিধি মানা হয় বলে সংক্রমণ কম উল্লেখ করেন তিনি। চিত্রনায়িকা পরিমণির করা ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলায় আসামি নাসির ইউ মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির জামিন মঞ্জুর করেছেন আদালত। ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট জামিন মঞ্জুর করেন। 5 দিন রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে নাসির ইউ মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিকে আদালতে হাজির করা হয়। তাদের আইনজীবীরা আদালতে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করে বক্তব্য তুলে ধরা হয়। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে 5,000 টাকা মুচলেকায় তাদের জামিন মঞ্জুর করেন। 8 জুন রাতে পরিমণি অভিযোগ করেন, ঢাকার অদূরে বিরুলিয়ার ঢাকা বোট ক্লাবে ব্যবসায়ী নাসির মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমি তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা চালান। 13 জুন নাসির ও তুহিন সিদ্দিকী ছাড়াও অজ্ঞাতনামা আরও 4 জনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন পরিমণি। মামলা হওয়ার কয়েক ঘন্টার পরই রাজধানীর উত্তরা থেকে নাসির ও তুহিনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি সাবেক ওসি প্রদীপ কুমার ও তার স্ত্রীর চট্টগ্রাম ও কক্সবাজারের স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার সকালে চট্টগ্রাম মহানগরীর দায়রা জজ শেখ আশফাকুর রহমান এই আদেশ দেন। দুদকের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় এই নির্দেশ দেন তিনি। দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ গোপন করতে নগরীর কোতোয়ালি থানার পাথরঘাটা এলাকায় প্রদীপ কুমার তার শ্বশুরের নামে একটি 6 তলা ভবন নির্মাণ করেছেন বলে মামলার এজাহারে বলা হয়েছে। পরবর্তীতে ওই বাড়িটি স্ত্রী চুমকির নামে দেয়া হয়। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত বছরের 23 অগস্ট প্রদীপের বিরুদ্ধে মামলা করেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ রিয়াজউদ্দিন। করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান এবং ইবতেদায়ী ও কওমি মাদ্রাসার চলমান ছুটি 31 জুলাই পর্যন্ত বাড়িয়েছে সরকার। আজ শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশের করোনা পরিস্থিতি আরও অবনতি এবং কঠোর লকডাউন কার্যকর থাকায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা এবং সার্বিক নিরাপত্তা বিবেচনায় কোভিড-19 সংক্রান্ত জাতীয় কমিটির পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবশেষ ঘোষণা অনুযায়ী 30 জুন পর্যন্ত এই ছুটি ছিল। গত বছরের 8 মার্চ দেশের করোনা শনাক্ত হবার পর 18 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি অর্থনৈতিক অঞ্চল পরিচালনাকারী কোম্পানি সিরাজগঞ্জ ইকোনমিক জোন লিমিটেড 14টি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে জমি বিক্রয় চুক্তি স্বাক্ষর করেছে। পাশাপাশি জাপান ডেভেলপমেন্টের ইনস্টিটিউটের সঙ্গেও সিরাজগঞ্জ ইকোনমিক জোন লিমিটেডের ডিটেইল ইঞ্জিনিয়ারিং প্ল্যান চুক্তি সই হয়েছে। বিকেলে বেজার সদর দপ্তর সভাকক্ষে এই অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। তিনি বলেন, অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে বেজা বদ্ধপরিকর। এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ইকোনমিক জোন লিমিটেডের চেয়ারম্যান এ মতিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাহমুদ হাসান খান, পরিচালক সৈয়দ এ কে আনোয়ারুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামরুজ্জামান। বিনিয়োগকারীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন SM গ্রুপের ডিএমডি সৈয়দ মোহাম্মদ।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অন্তর্ভুক্ত ন্যাশনাল হেলথ কেয়ার নেটওয়ার্ককে একটি অ্যাম্বুলেন্স দিয়েছে পূবালী ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আলম খান চৌধুরী বাংলাদেশের ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডাক্তার এ.কে. আজাদ খানের কাছে আনুষ্ঠানিকভাবে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন। এ সময় পূবালী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী, প্রতিষ্ঠানের ঢাকা কেন্দ্রীয় অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক সুলতানা শরীফুন নাহার, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন, ন্যাশনাল হেলথ কেয়ার নেটওয়ার্কের চিফ এক্সিকিউটিভ অফিসার ডাক্তার এম.এ. সামাদ সহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবারে ব্যবসা বাণিজ্য সহ আরো কিছু খবর। একাধিক জাতীয় কমিটির সুপারিশের ভিত্তিতে প্রধানমন্ত্রীর অনুমোদনের পর 2000 সালে প্রবর্তিত চলমান 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স কমিয়ে 3 বছরে রূপান্তরে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়ে এ ধরনের অযৌক্তিক ও আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ ফজলুর রহমান খান। ঢাকা ব্যাংক লিমিটেডের 26তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল হাই সরকারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল আহসান, প্রতিষ্ঠাতা মির্জা আব্বাস, সাবেক চেয়ারম্যান এটিএম হায়াতুজ্জামান খান, পরিচালক রেশাদুর রহমান, আলতাফ হোসেন সরকার, মোহাম্মদ হানিফ, রোকসানা জামান সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাজারে এলো ভিভোর ফ্ল্যাগশিপ সিরিজের নতুন স্মার্টফোন ভিভো V21। এই স্মার্টফোনটির একদিকে রয়েছে 44 মেগাপিক্সেলের আই অটোফোকাস ক্যামেরা আর অন্যদিকে 8 পোর্ট্রেট ভিডিওর মতো ফিচার, যার মাধ্যমে ফটোগ্রাফির পাশাপাশি ধারণ করতে পারবেন 4K মানের সিনেমাটোগ্রাফি। 4000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সাথে থাকছে 33 ওয়াটের ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি, যার মূল্য 26,990 টাকা। আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেডের 191তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে খাগড়াছড়ির মাটিরাঙ্গায়। নতুন এই শাখাটি ভার্চুয়াল প্ল্যাটফর্মে উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক আলহাজ আব্দুল মালিক মোল্লা। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমানার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক এস.এম. জাফর, সাব্বির আহমেদ, মোহাম্মদ শফিকুর রহমান, সৈয়দ মাসুদুল বাড়ি, মোহাম্মদ মাহমুদুর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। দেশে করোনায় আরও 112 মৃত্যু। সমন্বয়হীনতার কারণেই সংক্রমণ ঊর্ধ্বমুখী, অভিমত বিশেষজ্ঞদের। কঠোর বিধিনিষেধে বন্ধ থাকবে সব অফিস। আগামী মাস থেকে ব্যাপক হারে করোনা টিকা দেওয়া হবে, জানালেন প্রধানমন্ত্রী। সংসদে আগামী অর্থ বছরের অর্থ বিল পাস, বাজেট পাস কাল। মেয়র তাপসের প্ররোচনায় তার বিরুদ্ধে দুদকের তৎপরতার অভিযোগ খোকনের। বিচারাধীন বিষয়ে মন্তব্যে অস্বীকৃতি তাপসের, অভিযোগ নাকচ দুদকের। স্বার্থের দ্বন্দ্বে সংসদে পৌঁছেছে রাজনৈতিক নেতা ও আমলাদের বিরোধ, ধারণা সিপিবি সভাপতির। নেতাদের ওপর আস্থাহীনতায় এই পরিস্থিতি, বলেছেন আবু আলম শহীদ খান। মগবাজারের বিস্ফোরণ স্থল থেকে আরও একজনের মরদেহ উদ্ধার। অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে অজ্ঞাতদের বিরুদ্ধে পুলিশের মামলা। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। সঙ্গে থাকার ধন্যবাদ।